নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একটি নতুন হাড় হিম করা ভয়ের গল্পে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আমি আজকের গল্পের শেষে ঘোষণা করব। আজও কিন্তু গল্পের মধ্য থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর, আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে শুনছেন সেটি মেনশন করে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন মন দিয়ে শোনা যাক আজকের সম্পূর্ণ গল্পটি। আজ আপনি শুনতে চলেছেন লেখক অপূর্ব সেনের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প চাটুজ্জে বাড়ির জামাই। গল্পের পোস্টারটি ডিজাইন করেছে চিত্রায়ন। শুরু হচ্ছে চাটুজ্জে বাড়ির জামাই। বর্ষার শেষে নীলচে আকাশ আর কালো মেঘের আনাগোনা, ছায়ায় ঘেরা নদী আর তীরবর্তী গ্রাম এই নরখণ্ড। শতাব্দীর পুরনো অশ্বত্থ গাছ ঘেরা সেই প্রাচীন গ্রাম যেন নিজেই এক বিস্তৃত পুরাণ। সেই দিনটা ছিল জামাই ষষ্ঠীর। সারা গ্রামে উল্লাস, খই মুড়ির হাঁড়ি, পঞ্চব্যঞ্জনের ঘ্রাণ আর জামাইদের আগমনে উঠোন ভরে হাসি আনন্দে। অথচ একমাত্র চাটুজ্জে বাড়িতে যেন শোকের ছায়া। গ্রামের মোড়ল রামগোপাল চাটুজ্জে ভগ্ন দশা দেহ পড়ে আছে পুরনো কড়ি কাঠের ঘরে। বয়স ওই ৮০ কোঠায় ছুঁই ছুঁই করছে। শরীর ভেঙে পড়েছে বহু আগেই। বার্ধক্যের সঙ্গে শরীরে বাসা বাঁধছে জ্বর, বাত, পেটের গোলমাল আর দুর্বোধ্য এক অসুখ, যার কোনো নির্দিষ্ট নাম ডাক্তাররা দিতে পারেননি। বছর ৫ আগে এক বর্ষণমুখর সন্ধ্যায় রামগোপাল বাবুর স্ত্রী ঘাট থেকে জল আনতে গিয়ে বিষধরের ছোবলে প্রাণ হারান। সেই থেকে এই পুরনো বাড়িতে তিনি একাই বাস করছেন। কেবল পুরনো চাকর হরিসাধন আজও ছেড়ে যায়নি চাটুজ্জে বাড়ি। তার বাবা মধুসূদন ছিলেন এই বাড়ির পুরনো ভৃত্য, যিনি রামগোপাল বাবুর পিতা বিশিষ্ট নামজাদা ব্যক্তি রাজগোপাল চ্যাটার্জি তার আমল থেকেই চাকরি করতেন। একমাত্র মেয়ে মালতী রামগোপাল বাবুর চোখের মণি। স্ত্রীর জরায়ুতে টিউমার হওয়ার পর থেকে আর কোনো সন্তান হয়নি, কিন্তু মালতীর মধ্যে দিয়ে তিনি দেখেছেন নিজের উত্তরসূরি। মালতী প্রায় বাবার খোঁজ নিতে আসে, কিন্তু এবার সে এসেছে তার স্বামী নবীনকে নিয়ে, আর ওই জামাই ষষ্ঠীর দিনে। নবীন এক শিক্ষিত মার্জিত ভদ্রলোক, যিনি উত্তর কলকাতার বিশাল বস্ত্র ব্যবসার উত্তরাধিকারী। তার পিতা ব্রজেন্দ্রনাথ দত্ত চৌধুরী ছিলেন ইংরেজ আমলের সময়ের এক সফল বণিক, যিনি বম্বে, মাদ্রাজ, এমনকি সুদূর বর্মা পর্যন্ত রপ্তানি করতেন। তিনি রপ্তানি করতেন সিল্ক এবং মসলিনের কাপড়। নবীন নিজেও পিতার ব্যবসাকে বহুগুণে প্রসারিত করেছে এবং তখনকার দিনে যাকে বলে লক্ষপতি, সেই মর্যাদার যথার্থ দাবিদার সে। তবে নবীন সম্পত্তির লোভে মালতীকে বিয়ে করেনি, বরং প্রেম ও সম্মান বোধ থেকে সে এই পরিবারে এসেছে এবং রামগোপাল চাটুজ্জে তা হৃদয় দিয়ে উপলব্ধি করেছেন। সন্ধেবেলা ঘরের চারপাশে আলো আঁধারির মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। দূরে মাটির চুলায় খড় জ্বলছে। বাইরের উঠোনে মাঝে মাঝে ঝিঁঝির ডাক, কিন্তু চাটুজ্জে বাড়ির প্রধান ঘরটি যেন নিঃশব্দ। কাঠের খাটে রামগোপাল চাটুজ্জে শুয়ে আছেন, গায়ে মোটা চাদর, গলায় কাঁপা কাঁপা স্বর। মালতীকে কাছে ডাকলেন, তারপর বললেন, মালতী, আর একটু বস কাছে। আমি সব কিছু উইল করে গেছি মা। আজ সন্ধেবেলাতেই উকিল আসবে। এই চৌহদ্দির জমি জমা, পুকুর, বাগান বাড়ি সব তোরই। তুই আর নবীন, তোরা একে আগলে রাখিস। মালতীর চোখের কোণ বেয়ে নীরব জল গড়িয়ে পড়ে। সে কিছু বলতে পারে না।
নবীন ধীরে ধীরে এসে শ্বশুরের হাত ধরে। এইসব কথা আর বলবেন না আপনি। আমি নিজেকে ধন্য ভাবি আপনার মতো মানুষকে পেয়ে। আমার নিজের পিতা গত হয়েছেন আমার শৈশবকালে। আমার পিতার আসনে আপনাকে বসিয়েছি। আপনি শুধু সুস্থ থাকুন আর আমাদের আশীর্বাদ করুন। রামগোপাল বাবুর ঠোঁটের কোণে শান্তির এক রেখা খেলে যায়। মনে মনে বলেন, এই একটা কাজ ঠিক করেছি। না হলে তো মালতীর বিয়ে আগেও হয়েছিল। সেই ভুল, সেই ছেলেটা। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন তিনি। এমন সময় হঠাৎ ঘরে প্রবেশ করল হরিসাধন। বাবু, উকিল এসেছেন, দাওয়ায় বসে আছেন। রামগোপাল বাবু চোখ মেলে হরিসাধনের দিকে তাকান। ওকে ভেতরে নিয়ে আয়। রাত তখন প্রায় 11টা। নরখণ্ড গ্রাম নিস্তব্ধ, যেন কোনো অদৃশ্য আদেশে ঘুমিয়ে পড়েছে সমস্ত পল্লী। আর মাঝে মাঝে ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার কান্না ভেসে আসে বাতাসে। চাটুজ্জে বাড়ির পুরনো লাল ইটের তৈরি সেই সুবৃহৎ অট্টালিকা। এই নৈশব্দের মধ্যে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত রহস্যময় অভিমানের মতো। ঘরের প্রত্যেকটি খোপে, ছাদের কড়িকাঠে, জানালার ফাঁকে যেন ইতিহাস জমে আছে। ঘরের ভেতরে কাঁপা কাঁপা মোমবাতির আলো জ্বলছে। বৃষ্টির ছাট জানলার কাঁচে এসে পড়ছে। টুপটাপ শব্দ করছে। দক্ষিণের জানলাটা আধ খোলা। সেখান থেকে দেখা যায় বাড়ির পেছনের পুরনো পুকুরটি, আর তারও উপরে বিস্তীর্ণ শাল বনের অন্ধকার, যা এমন গভীর যে তাকিয়ে থাকলে মনে হয় সেখানে আলো কখনো ঢোকে না। বিছানায় ঘুমিয়ে রয়েছে নবীন ও মালতী। নবীন একটু ভারী ঘুমে অভ্যস্ত, কিন্তু আজ রাতটা যেন কিছুতেই স্বাভাবিক নয়। বৃষ্টির শব্দ, অন্ধকারের একঘেয়েমি, আর জানালার ফাঁক দিয়ে আসা শাল পাতার ঘষাঘষির শব্দ যেন এক অপার্থিব যন্ত্রণা ছড়িয়ে দিচ্ছে। হঠাৎই নবীনের ঘুম ভাঙল। না, ঠিক ঘুম ভাঙা নয়। সে অনুভব করল সে ঘুমোচ্ছে, কিন্তু তার শরীর জেগে আছে। মনে হলো বুকের ওপর কিছু একটা ভারী হয়ে বসে রয়েছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হাত পা নাড়াতে চাইছে, কিন্তু পারে না। চোখ খোলার চেষ্টা করছে, কিন্তু যেন চোখের পাতায় কেউ সীসা ঢেলে দিয়েছে। আর সেই মুহূর্তেই একটা শীষের শব্দ, যেন কোনো গ্লাসের মতো কিছু ঘষাঘষি, নাকি শালপাতার মধ্যে চঞ্চল বাতাসের ঘূর্ণি। কিছুই সে বুঝতে পারছে না। কেউ যেন খুব কাছ থেকে তার মুখটা দেখছে। চোখ বন্ধ থাকলেও নবীন অনুভব করছে কারোর উপস্থিতি। ঠান্ডা নিঃশ্বাস তার কপালে লাগছে। বুকের ওপরের ভারী ওজনটা যেন আস্তে আস্তে নড়ছে না, কিন্তু আছে। তার সারা শরীর ঘেমে উঠল। কপালের পাশ বেয়ে জল গড়িয়ে পড়ল বালিশে। এই অনুভূতিকে বিজ্ঞানের ভাষায় কেউ স্লিপিং প্যারালাইসিস বলে। তবে নবীনের মনে হচ্ছিল এটা তার চেয়ে অনেক বেশি কিছু। কারণ সে পুরোপুরি সজাগ, বুঝতে পারছে, অনুভব করতে পারছে, কিন্তু কিছুতেই নড়তে পারছে না। কে যেন তাকে পরীক্ষা করছে। একটা মুখ নিঃশব্দে তার মুখের ঠিক ওপরে ঝুঁকে আছে। তার স্নায়ু টন টন করছে। সে চিৎকার করতে চাইছে, কিন্তু গলা দিয়ে
আওয়াজ বেরোচ্ছে না। আর তখনই হঠাৎ সে যেন একটা অদৃশ্য জোরে নিজেকে ছিঁড়ে বের করে আনলো সেই ঘুম থেকে। উঠে বসে গেল বিছানায়, হাঁপাতে লাগলো, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। নবীন, কি হয়েছে? এমন ঘেমে গেছো কেন? পাশে উঠে বসেছে মালতী, তার কণ্ঠে উদ্বেগ। নবীন তাকিয়ে দেখল জানলার পাল্লাটা বাইরের বাতাসে মৃদু কাঁপছে। নবীন সেই দিকেই তাকিয়ে আছে, চোখ সরালো না জানলা থেকে। জানালাটা তো দিয়ে শুয়েছিলাম, ওটা খুললো কে? হয়তো হাওয়ায় খুলে গেছে, দাঁড়াও আমি বন্ধ করে দিই। নবীন ধীরে ধীরে জানালার কাছে গেল, হাত বাড়িয়ে জানালাটা বন্ধ করতে যাবে, ঠিক তখনই তার চোখ আটকে গেল দূরের পুকুর ঘাটে। চাঁদের আলো পুকুরে পড়েছে, আর সেখানেই ঠিক ঘাটের কিনারে দাঁড়িয়ে আছে একটি ছায়ামূর্তি। উচ্চতা মানুষের মতো, কিন্তু মুখ চেনা নয়, কিছুই দেখা যায় না, কেবল দাঁড়িয়ে থাকা মুহূর্ত মাত্র। এরপরেই যেন বাতাস কাঁপিয়ে সেটা মিলিয়ে গেল অন্ধকারে। নবীন চোখ মুছে আবার তাকালো, কেউ নেই, নাকি কেউ ছিল, সে নিজেই যেন ঠিক বুঝে উঠতে পারে না। নিজেকে বোঝালো, ঘুম ঠিক মতো হয়নি, হয়তো চোখের ভুল। পরদিন সকালবেলা চাটুজ্জে বাড়ির উঠোনে এসে দাঁড়ালো একটি ঘোড়ার গাড়ি। মালতীর ফিরে যাওয়ার দিন। ওদের 12 বছরের ছেলে কলকাতার পাঠশালায় পড়ে, তবলা শেখে একজন নামী ওস্তাদের কাছে। ছেলেটি এই 4 দিন ঠাকুমার কাছে রয়েছে, ছুটি পড়লে মালতী নাতিকে নিয়ে আবার আসবে এই শর্তে বিদায় নিচ্ছে। রামগোপাল চাটুজ্জের শিয়রে বসে মালতী বলল, বাবা চিন্তা করো না, আমি ছেলেকে নিয়ে তাড়াতাড়ি ফিরব। নবীন বলল, তুমি যাও, আমি এই দিকটা দেখে রাখবো। আর এই সময় বাবাকে একা রাখা যায় না। গাড়ির চাকার শব্দে চাটুজ্জে বাড়ির উঠোন কেঁপে উঠল। নবীন রয়ে গেল চাটুজ্জে বাড়ির অন্দরে। রামগোপাল বাবুর সেবা শুশ্রূষার ভার নিজের কাঁধেই তুলে নিল সে। হরিসাধন, সে এখন কেবল রান্নাবান্নার কাজটুকুই সামলায়, বাকি সমস্ত দায়িত্ব যেন আপনিই নিয়ে নিয়েছে নবীন। এই বিশাল জায়গার অগাধ সম্পত্তির উত্তরাধিকারী হয়েও তার মধ্যে অহংকারের লেশমাত্র নেই, বরং বিনয়, সহানুভূতি আর কৃতজ্ঞতার মূর্ত প্রতিমূর্তি যেন সে। সকাল থেকেই সে ব্যস্ত ছিল। গ্রামের কয়েকজন বিশ্বস্ত লোককে নিয়ে বাড়ির অন্দরমহল থেকে শুরু করে দোতলার পরিত্যক্ত ঘরগুলি সাফ সাফাই করছিল সে। সমস্ত কাজ শেষ করে যখন বাড়ির সামনে ফটকের পাশে এসে দাঁড়ালো, তখন চোখে পড়ল একটি ছোট্ট ছিমছাম ঘর, যেটি একসময় মনে হয় হয়তো অতিথিশালা ছিল, কিংবা গোপন কিছু ব্যবহারে নির্দিষ্ট। ঘরটি দেখে নবীনের বড় পছন্দ হলো। মালতী ফিরে না আসা অবধি সে এই ঘরেই থাকবে এমনটাই ঠিক করলো, এবং ঘরটিও পরিষ্কার করে তুলল। সমস্ত কাজ সেরে দুপুরে স্নান ও আহার আনতে রামগোপাল বাবু শিয়রে এসে বসল। বৃদ্ধের চোখে তখন কৃতজ্ঞতার অশ্রু। তুমি আমার মেয়ের জীবনটা একদিন বাঁচিয়েছিলে। আজও আমার এই শেষ সময় আমাকে যেভাবে দেখছো,
তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না বাবা। বলে দুহাত নবীনের দিকে বাড়িয়ে দিলেন। নবীন স্নেহ মাখা হাতে সেই দুই কুণ্ঠিত হাত চেপে ধরল। তারপর নবীন ওষুধ তুলে চামচে করে রামগোপাল বাবুর মুখে তুলে দিল। রামগোপালের অশ্রু সজল চোখে চোখ পড়তেই নবীনের স্মৃতিপট ফের জেগে উঠল। সেই যুবক বন্ধুদের সঙ্গে এই গ্রামে বেড়াতে এসে এক বন্ধুর মামা বাড়িতে ছিল সে। সেখান থেকে নদীর ঘাটে হঠাৎ দেখা হলো মালতীর সঙ্গে। বিধবার বেশে থাকা মালতীর রূপ যেন এক অদ্ভুত মায়ার পর্দা ছিল। মাথার সিঁথিতে সাদা থান, নিঃশব্দ চোখে এক গভীর স্নিগ্ধতা, অথচ সেই চোখের নিচে যেন চাপা কষ্ট আর সামাজিক তাচ্ছিল্যের অভিশাপ ছিল। সতীদাহ প্রথা তখন সমাজ থেকে বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু বিধবাদের প্রতি যে শাসন তা তখনও সমাজে বয়ে চলেছে এক কঠিন ছায়ার মতো। মালতীর মুখে ছিল না কোনো রং, চোখে ছিল না কোনো স্বপ্ন, তবু যেন সেই ক্লান্ত মুখাবয়বে এক অনির্বচনীয় আকর্ষণ ছিল যা নবীনকে আচ্ছন্ন করেছিল। প্রেমের কথা জানিয়েছিল নবীন, কিন্তু মালতী মুখ ফিরিয়ে নিয়েছিল সমাজের চোখে পড়ার ভয়ে। তবু সে সমাজের ভয় ছাপিয়ে একদিন নবীন হাজির হয় রামগোপাল চাটুর্যের দরজা, সম্মান, চরিত্র আর সম্ভ্রান্ত বংশের অধিকারী হিসেবে। রামগোপাল বাবু ছিলেন গ্রামের মোড়ল, যার প্রতাপে কারোর কিচ্ছু বলার সাহস ছিল না। সম্পর্কটা গৃহীত হল, বিয়ে হল দেবতার আশীর্বাদের মতো। দাম্পত্যে কোনোদিন কলহ আসেনি। মালতীও যেন ধীরে ধীরে নিজের হারানো স্বপ্নগুলোকে নবীনের ভালোবাসায় খুঁজে পেল। রামগোপাল হঠাৎ কেসে উঠলেন। নবীন ফিরে এলো বাস্তবে। বৃদ্ধ বললেন, তুমি তো জানো বাবা, প্রথমে মালতীর বিয়ে হয়েছিল এক লম্পটের সঙ্গে। আমার সম্পত্তির লোভে সে আসে, আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করে। আমি তাকে কুকুরের মতো তাড়িয়ে দিই। তারপর মেয়েকে বলি, ও মরে গেছে ধরে নে, বিধবার বেশে থাক। মালতী আমার কথার অবাধ্য হয়নি। আজ পর্যন্ত সেই মানুষটা আর গ্রামে ফেরেনি। ভেবেছিলাম জীবনের শেষ বয়স পর্যন্ত মেয়েকে বয়ে বেড়াবো কাঁধে করে। তারপর তুমি এলে ওর জীবনে, ভরসা পেলাম বাবা। নবীনের গাল হালকা হাসিতে ফুটে ওঠে। যাও বাবা যাও, এখন বিশ্রাম নাও। বলেই বৃদ্ধ চুপ হয়ে গেল। নবীন ঘর থেকে বেরিয়ে গেল। রাত ঘনিয়ে এসেছে। অন্ধকার আকাশ ফেটে পড়েছে বজ্রবিদ্যুৎ মিশ্রিত মুষলধারে বৃষ্টিতে। বাইরের সেই ছোট্ট সকালেই সযত্নে পরিষ্কার করা ঘরটিতে একটিমাত্র কেরোসিনের বাতির আলোয় নবীন বসে তার পুরনো ব্যবসার কিছু হিসেবপত্রে মনোযোগ দিয়েছেন। ঠিক তখনই দরজায় হঠাৎ একটা টোকা পড়ল। এই দুর্যোগপূর্ণ রাতে কে এলো ভেবে চমকে উঠল সে। কে? আমায় আপনি চিনবেন না, একটু দরজাটা খুলুন না দয়া করে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি ভিজে যাচ্ছি। দ্বিধা ভরে নবীন দরজা খুলতে চোখে পড়ল এক অদ্ভুত ভদ্রলোক। ধুতি পাঞ্জাবি পরা, সিঁথি করে আঁচড়ানো পরিপাটি চুল, মুখে পান খাওয়া লাল দাগ, পায়ে জুতো, তার এক কাঁধে ঝুলছে চামড়ার থলির মতো একটা ব্যাগ, আর গায়ে ঝলকা ভেজা জামার সোঁদা গন্ধ। তবে যা বেশি অবাক করল নবীনকে তা হলো তার গায়ের রংটা। একটু তামাটে, অথচ কেমন যেন ফ্যাকাশে ধরনের, যা কোনো সাধারণ মানুষের মতো নয়।
সঙ্গে চোখে মুখে একরকম শুষ্কতা। চোখটা দপদপ করছে, গাল সামান্য ভেতরে ঢুকে গেছে। লোকটি দরজায় দাঁড়িয়ে বলল, বাইরে দাঁড় করিয়ে রাখবেন? ও দুঃখিত, আসুন, ভেতরে আসুন। লোকটি ঘরে ঢুকে জানালো সে গ্রামের এক প্রান্তে কোনো এক কাজের জন্য এসেছিল। ফিরতে ফিরতে বৃষ্টি নেমে গেছে। রাস্তা থেকে আলো দেখে একটু আশ্রয় পাবার আশায় এসেছিল। বলল, গ্রামের লোকেদের কাছে শুনেছিলাম এই বাড়ির মালিক নাকি একজন বৃদ্ধ। তা আপনি কি মশাই বাড়ির তদারকিতে আছেন? না না, আমি এই বাড়ির জামাই। তা বেশ ভালো কথা, তবে একটু সাবধানে থাকবেন মশাই। বুড়োটার ভীমরতি ধরেছে শুনেছি, মাথাটা খারাপ হয়ে গেছে। এই কথায় নবীনের মনে ক্ষোভের ঝড় উঠল, কিন্তু কিছু বলার আগেই লোকটি বলল, তবে লোকটা মনের দিক থেকে খারাপ ছিল না, এই কথাও গ্রামবাসীরা জানে। কিন্তু কিছু কিছু ঘটনা থাকে যেগুলো কেউ জানে না, শুধু সময় জানে। বলেই জানালার দিকে তাকিয়ে যায় সে, যেন কিছু একটা মনে করার চেষ্টা করছে। নবীনের মনে অস্পষ্ট একটা অস্বস্তি দানা বাঁধে। ভাবে, দরজাটা খুলে কি ভুল করে ফেললাম? কিন্তু এই দুর্যোগের রাতে লোকটিকে তাড়ানো যে নির্দয়তা হবে। অগত্যা কিছু না বলে অপেক্ষা করতে থাকে বৃষ্টি কমার জন্য। এর মাঝেই লোকটি নিজেই আবার কথা শুরু করে, আচ্ছা, আপনি কি ভাবলেন না এক অচেনা লোক, কোথা থেকে এলাম, কেন এলাম, কিছুই তো জিজ্ঞেস করলেন না? আপনার দেরি হয়ে গেছে ফিরতে, আপনি অসুবিধায় পড়েছেন, এমন অবস্থায় আমি কিভাবে আপনাকে প্রশ্ন করি বলুন তো? যদি আমি আপনার জায়গায় থাকতাম আর আপনি আমার জায়গায় থাকতেন, আপনি কি প্রশ্ন করতেন? আপনি ভালো লোক, আজকাল আপনার মতন মানুষ কমই দেখা যায়। যাক, আপনাকে একটা গল্প শোনাতে পারি যদি কিছু মনে না করেন। নবীনের মনে ঘূর্ণি ওঠে। এই রাত বিরেতে এ কেমন লোক? পাগল না তো? তবুও একাকিত্বের এই গভীর রাতে লোকটির অদ্ভুত আচরণ ও কথাবার্তা এক ধরনের কৌতূহলের জন্ম দেয় তার মনে। সে অনুমতি দেয়। লোকটি এরপর কেমন যেন এক বিরক্তিকর আর অস্বস্তিকর ফ্যাঁস ফ্যাঁসে হাসি হাসে। তারপর খানিকক্ষণ চুপ করে থেকে যেন স্মৃতির গহ্বরে ডুবে গিয়ে কি একটা মনে করে নিয়ে বলতে শুরু করে। এক রাজা ছিল, জানেন তো? সেই রাজার ছিল এক অদ্ভুত বিশ্বাস। হাতের রেখা, ভবিষ্যৎবাণী, কোষ্ঠী বিচার, এইসবে তার প্রবল আসক্তি। আর ছিল এক সাধু, যাকে সে অন্ধের মতো বিশ্বাস করত। সেই রাজার একমাত্র কন্যা, রাজ্যের চাঁদনি, বড় আদরের ধন। ধীরে ধীরে বড় হতে হতে এসে পৌঁছয় বিয়ের বয়সে। সমস্ত আড়ম্বর রাজকীয় আয়োজনে তার বিয়ে হয় এক অত্যন্ত মেধাবী যুবকের সঙ্গে। যুবকটি বিজ্ঞান ভালোবাসত, যার ছিল ভাঙাচোরা জিনিস নিয়ে নতুন কিছু সৃষ্টি করার এক অদম্য আকাঙ্ক্ষা। সে তৈরি করেছিল একটি বিশেষ যন্ত্র, এক মিনিয়েচার ক্যামেরা, যা সে এক রিস্টওয়াচ বা কবজির ঘড়ির ভেতরে লুকিয়ে রেখেছিল। এখানে ঘড়ির কাহিনীটি বলার কারণ, ঘড়ির কাহিনীর শেষাংশে এটি মুখ্য হয়ে উঠবে। হঠাৎ নবীন বলে, আরে মশাই, আপনি তো একেবারে রূপকথার গল্প বলছেন। কিন্তু ভদ্রলোক থেমে না গিয়ে হাসতে হাসতে বলে, আগে শুনে নিন, পছন্দ না হলে আমি কান ধরে উঠবস করব। গল্পে ফের ডুবে গিয়ে সে জানালো, সেই ভণ্ড সাধু রাজার কানে বিষ ঢালল। যদি এক বিশেষ তিথিতে জামাইকে হত্যা করে তার রক্তে স্নান করা যায়, তবে রাজার ক্ষমতা প্রতিপত্তি বহু গুণে বাড়বে। কিন্তু মূর্খ রাজা জানত না যে এই পণ্ডিত নিজেই এক মহামূর্খ। এই ভণ্ড সাধুর ফাঁদে পড়ে এক রাতে রাজা ডেকে পাঠায় জামাইকে। এখানেই থেমে যায় গল্প। কৌতূহলে ছটফট করতে থাকা নবীন জানতে চায়, তারপর? ভদ্রলোক ধীর গলায় বললেন, তারপর আর কি, ভুল করে ফেলল রাজা, বড় ভুল।
তারপর তার চোখে যেন বিদ্যুৎ খেলে যায়। একটা অস্পষ্ট সপ্রতিভ হাসি ঠোঁটে ফুটিয়ে বলে, আপনার কি বিশ্বাস হচ্ছে না মশাই? বলেই সে কাঁধের থলের ভেতর থেকে বের করে আনে একটি প্রাচীন হাত ঘড়ি। ঘড়িটিকে নবীন হাতে নিয়ে দেখে সে যেন কোনো জাদু বস্তু, 1950 সালের নকশায় তৈরি, কিন্তু একটু অদ্ভুতভাবে। ধাতব গায়ে জং ধরার দাগ, কাঁচের নিচে সূচগুলো স্থির। এক কোণে এক গোলাকার কাঁচের ঢাকা, যেন সেটি খুললেই কিছু বেরোবে। ভদ্রলোক বলে ওঠে, এই ঘড়ির পেছনে যে গোল পয়সার মতো অংশটি দেখছেন, ওটা একটু ঘোরালেই খুলে যাবে। ভিতরে রিল আছে। কার্বন আর্ক ল্যাম্প দিয়ে দেখলে আপনি সচক্ষে দেখতে পাবেন সেই রাতের দৃশ্য। নবীন ভেবেই পায় না লোকটা পাগল নাকি গল্পকার, নাকি কোনো যুগ পার হওয়া চরিত্র। বাইরে তখন বৃষ্টি থেমে গেছে। হঠাৎই লোকটি উঠে দাঁড়ায়, বলে, আচ্ছা চলি তবে। কোনো বিদায়ের ভঙ্গি নয়, কোনো কৃতজ্ঞতাও নয়, যেন এই ঘর, এই আশ্রয়, এই গল্প সবই পূর্ব নির্ধারিত ছিল। দরজা খুলে সে হেঁটে যায় অন্ধকারে। সামনের রাস্তায় যেতে যেতে তার পায়ের শব্দ মিলিয়ে যায় গভীর রহস্যের গহ্বরে। সকালের মৃদু আলো ঘরে ঢুকতেই নবীন ঘুম চোখে উঠে পড়ল। হাতে রাখা সেই অদ্ভুত ঘড়িটা, যেটা কাল রাতেই সেই রহস্যময় ভদ্রলোক দিয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠে সে রামগোপাল বাবুর ঘরের দিকে গেল, কিন্তু ঘরে ঢুকতেই সে চমকে উঠল। বিছানা খালি। চারপাশে দৃষ্টিপাত করে যখন সে কিং কর্তব্য বিমূঢ়, তখনই পেছন থেকে দরজার বাইরে থেকে ধীর পায়ে এগিয়ে এলেন রামগোপাল বাবু। হাসি মুখে শান্ত অথচ কেমন যেন ক্লান্ত এক মুখভঙ্গি নিয়ে বললেন, শরীরটা একটু ভালো লাগছিল, তাই ভাবলাম একটু হেঁটে আসি। নবীনের মুখে অবাকের ছাপ। তা দারুণ তো, আপনার মেয়ে জানলে খুব খুশি হবে। হ্যাঁ, মেয়ের সঙ্গে সঙ্গে আমারও খুশি হওয়ার দিন খুব শিগগিরই চলে আসছে। মানে? ও কিছু না, হরিসাধনকে বলেছি লুচি আর ঘুগনি রেঁধে ফেলতে। তুমি সময় মতো খেয়ে নিও, আমার জন্য বেশি ভাবতে হবে না, কেমন? কথাটা বলেই তিনি ভেতরে চলে গেলেন। সকালের জলখাবার শেষে নবীন ডাকঘরে গিয়ে মালতীকে একখানা দীর্ঘ চিঠি লিখে পাঠালো। গত দুদিনের সমস্ত ঘটনাই সেখানে তুলে ধরল। রাতের সেই ঘড়ি, রহস্যময় আগন্তুক, রাজার কাহিনী, এমনকি আজ সকালে রামগোপাল বাবুর কথাও। ডাকঘরে চিঠি ফেলে যখন সে বাড়ির পথে ফিরছে, তখন হালকা ছিটে ফোঁটা বৃষ্টি পড়ছে। বাড়ির মেইন গেটের কাছে আসতেই সে দেখে হরিপদ এক হাতে কাঁথা জড়িয়ে অন্য একটি হাতে পুরনো ভারী ধারালো কাটারি জাতীয় অস্ত্র ধরে ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকছে। হরিপদ, এটা কি? নবীন প্রশ্ন করতেই হরিপদ থমকে দাঁড়ায়। মুখে একগাল হাসি মেখে বলে, ওইটা ওই আম গাছের ডাল কাটা হবে আজ, রান্না করার জন্য খড়ি একেবারে শেষ হয়ে গেছে, কর্তামশাই বলেছেন। কথাটা শেষ হতেই তাড়াহুড়ো করে ভেতরে চলে যায় সে। নবীন কেবল একবার তাকিয়ে দেখে, অস্ত্রটি তার অজান্তেই চেনা ঠেকে, যেন কোথায় আগে দেখেছে। হ্যাঁ, কাল রাতে ঘড়ির গল্পে যে ধারালো অস্ত্রের কথা বলেছিল সেই ভদ্রলোক, সেই রকমই কিছু কি?
বিকেল পেরিয়ে সন্ধ্যা নামতেই বৃষ্টি যেন এক ঝড়ে বর্ষণ শুরু করল। নবীন রাতের খাবার সেরে একটু তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে আসে। একটা পুরনো গল্পের বই নিয়ে শুয়ে পড়ে। হ্যারিকেনের আলোয় মন বসাতে চায়, কিন্তু মন বড় অস্থির। জানালার ওপার থেকে যেন কেউ তাকে লক্ষ্য করছে। এই অনুভূতিটা আচমকা তার শরীরটাকে শীতল করে দেয়। হঠাৎ কেমন যেন ছায়ামূর্তি সরে যায়। নবীন তাকিয়ে কাউকে পায় না। অস্বস্তি লেগে থাকলেও ঘড়িটা একবার বের করে দেখে। ভদ্রলোকের দেওয়া সেই ঘড়ি, ভেতরে রিল, পুরনো নকশা, রহস্যময় গঠন। একবার ভালো করে দেখে যথাস্থানে রেখে হ্যারিকেনটা কমিয়ে শুয়ে পড়ে। রাত কতটা গভীর তখন কে জানে। হঠাৎই ঘুম ভেঙে যায় নবীনের। পুরো ঘর অন্ধকার। হ্যারিকেনটা নিভে গেছে। বাইরে বাজ পড়ার শব্দে ছিটকে ওঠে। এক ঝলক বিদ্যুৎ চমকে দেখে তার শয্যার পাশে কালো চাদর মোড়া একটা মূর্তি দাঁড়িয়ে আছে। আতঙ্কে শিউরে ওঠে নবীন। সে উঠে বসতে যাবে, ঠিক তখনই দুটি শীতল অথচ লোহার মতো শক্ত হাত তার কাঁধ চেপে ধরে। সে ছটফট করতে থাকে, গলা দিয়ে আওয়াজ বেরোয় না। চোখে ধরা পড়ে সামনে থাকা সেই ছায়া, হাতে ধরে আছে সেই বিকেলের দেখা কাটারিটা। বিদ্যুৎ আবার চমকালো, আর মুহূর্তেই ঠান্ডা স্রোতের মতো শিহরণ বয়ে যায় নবীনের সারা দেহে। কে এ? কি চায়? ঠিক তখনই দরজায় ধাক্কা মেরে প্রবেশ করে আরেকটি মূর্তি। নবীন হতভম্ব। চোখের সামনে সেই রহস্যময় ভদ্রলোক দাঁড়িয়ে আছে, কণ্ঠে দৃঢ়তা, মুখে চেনা আত্মবিশ্বাস। তিনি চিৎকার করে বললেন, আর এক মুহূর্ত নয়, আমার সঙ্গে চলুন। সম্মোহনের মতো নবীন উঠে দাঁড়িয়ে দৌড়ে যায় দরজার দিকে। বাইরে তখনও বৃষ্টি পড়ছে, বিদ্যুতের ঝলক, আর পেছনে এক অন্ধকার যন্ত্রণার ছায়া। নবীন দৌড়চ্ছে, তার পায়ের তলায় কাঁদা মাটির শব্দ। গা ভিজে যাচ্ছে বৃষ্টিতে। পেছনে কিছু নেই, তবু যেন অদৃশ্য কারোর ছায়া তার ঘাড়ের উপর শ্বাস ফেলছে। সেই ভদ্রলোকের ডাকে সম্মোহিত হয়ে জঙ্গল পেরিয়ে ক্ষেতের আল বেয়ে ছুটতে ছুটতে একসময় সে পৌঁছে গেল এক প্রাচীন বটবৃক্ষের নিচে। যেখানে খড়ের ছাউনি দেওয়া একটি চালা, সেটা যেন আশ্রয়ের প্রতিশ্রুতি দিচ্ছিল অন্ধকারে কাঁপতে থাকা একমাত্র জীবন্ত মানুষটিকে। নবীন সেখানে দাঁড়িয়ে হাওয়া গিলে গিলে হাঁপাচ্ছে। বুকের ধ্বনি যেন পাঁজরের বাইরে এসে বৃষ্টির সঙ্গে একসাথে বাজছে। আমার সঙ্গে ঠিক কি হচ্ছে? ওরা কারা ছিল? আপনি কে? জিজ্ঞাসা করেই নবীন পাশ ফিরে দেখে কেউ নেই, সম্পূর্ণ শুনশান। বৃষ্টির শব্দ ছাড়া আর কিচ্ছু নেই। সেই ভদ্রলোক যিনি তাকে রক্ষা করেছিলেন, সে যেন নবীনের চোখের পলকে বিলীন হয়ে গেছে। রাত আর কাটছে না। সাহস করেও আর সে সেই বাড়িতে ফেরেনি। চালার নিচে কাঁপতে কাঁপতে ভিজে চাদরের মতো জড়ানো শরীরে কোনো মতে রাত কাটিয়েছে সে। কাকডাকা ভোরে সামান্য ঝিমুনি ভাঙে। মাঠপথ দিয়ে হেঁটে যাওয়া কয়েকজন চাষির আওয়াজে নবীন দৌড়ে গিয়ে তাদের ধরে সমস্তটা বলল। ঘরের অন্ধকারে দাঁড়ানো ছায়া, সেই অস্ত্রধারী, আর তারপর এক আশ্চর্য আগন্তুকের আগমন।
যে তাকে মৃত্যুর কাছ থেকে টেনে এনেছিল। চাষিরা প্রথমে স্তব্ধ হয়ে যায়, তারপর তাদের চোখে চোখে ইশারার আদান প্রদান, আড়াল করা বিস্ময় আর আতঙ্কের ছাপ। তাদের একজন বয়সে প্রবীণ, মুখে অজস্র রেখা, তার চোখে গম্ভীরতা নিয়ে বলল, আপনি বলছেন আপনি ওই মোড়ল বাড়িতে ছিলেন? ওই বাড়ি তো ভূতের বাড়ি মশাই। সেই বাড়িতে তো বহু বছর কেউ পা রাখে না। নবীনের চোখ কপালে, কণ্ঠ স্তব্ধ। কি বলছেন এসব? আমার শ্বশুর রামগোপাল বাবু তো এখনো জীবিত। এই 2 দিন আগে আমি ওনার সঙ্গে ছিলাম তো। হরিসাধন ভৃত্যও তো আছে। আমার স্ত্রী মালতী শহরে গেছে, জামাই ষষ্ঠীর দিনেই আমরা একসঙ্গে এসেছিলাম। কথাগুলো মুখে এলেও বিশ্বাস যেন ভিতর থেকে টলে যাচ্ছে। লোকটি এবার আরেকটু এগিয়ে এসে গলা নামিয়ে বলে, আপনি যাদেরকে দেখেছেন তারা কেউ আর বেঁচে নেই। মোড়ল বাবু, রামগোপাল আর হরিসাধন, ওদের মৃত্যু হয়েছে অনেক বছর আগে। শুনেছি মোড়ল বাবু এক সাধুর পাল্লায় পড়ে অদ্ভুত সব তন্ত্রমন্ত্রে বিশ্বাস করতেন। নিজের জামাই, মানে আপনার স্ত্রীর প্রথম পক্ষের স্বামী, তাকেও এক রাতে কুচিয়ে মেরেছিল। সে ভেবেছিল মানুষের প্রাণ নিয়ে অমর হওয়া যায়। তারপর একদিন হরিসাধনও খুন হয়। শেষমেশ ভেতরের ঘরে তার পচা গলা মৃতদেহ পাওয়া যায়। বলা হয় যাদের খুন করেছিল তাদের আত্মাই এসে টেনে নিয়ে গেছে ওকে। সেই রাত থেকেই বাড়িটা হয়ে ওঠে এক অভিশপ্ত জমি। কেউ যায় না সেই দিকে। এই পর্যন্ত শুনেই নবীনের কানে যেন গুঞ্জন করতে লাগল। মাথার ভেতর একটা শূন্যতা জমে উঠল, চোখের পাতা ভারী হয়ে এলো। তবুও কোনো এক অজানা আকর্ষণে আবার সেই বাড়ির সামনে এসে দাঁড়ালো নবীন। আর তখনই বুকটা কেঁপে উঠল। এই বাড়ি তো সেই বাড়ি নয়। বাড়িটার বর্তমান অবস্থা দেখে আঁতকে উঠল সে। পুরো বাড়িটা ঘিরে গাছ জন্মেছে, যেন বহু যুগের পুরনো ভূতের গন্ধ মাখা এক ধ্বংসস্তূপ। তবুও সাহস করে উঠোনে পা রাখে নবীন। ডান দিকে যে ঘরটা ছিল সেটার একাংশ ছাদ ধসে পড়েছে, কিন্তু আশ্চর্য, ভেতরে ঢুকতেই দেখতে পেল তার ব্যাগ, সঙ্গে খাতা, বই, সবকিছু সেখানে ধুলো মাখা অবস্থায় পড়ে আছে। বিভ্রান্তি আর আতঙ্কের সম্মিলনে সে বুঝে যায় এই বাড়ি আর তার স্মৃতির বাড়ি এক নয়। ভূতের জগৎ আর বাস্তবের ফারাকটা এখন তার সামনে দাঁড়িয়ে। আর বিন্দুমাত্র দেরি না করে সে সবকিছু গুছিয়ে নিয়ে দ্রুত সেই ভয়াল বাড়ি চিরতরে পেছনে ফেলে দেয়। জীবনের পথ যেন আবার বাস্তবের দিকে ফিরে যায়। কিন্তু তার মন জানে সেই বাস্তব থেকে অনেক দূরে চলে গিয়েছিল, যে দূরত্বটা ঘড়ির কাঁটায় ধরা যায় না। শহরে ফিরে এসে নবীন যেন নিজের ছায়াকেও বিশ্বাস করতে পারছিল না। দিনের আলোতেও তার চারপাশে লুকিয়েছিল রাতের সেই নৈশব্দ, সেই অদৃশ্য ছায়া, সেই শ্বাসরুদ্ধ স্মৃতি। বহু কষ্টে নিজেকে একটু স্থিত করে ব্যাগ থেকে সেই পুরনো ঘড়িটা বের করল, যেটা তাকে ভদ্রলোক দিয়েছিলেন। ঘড়িটার পিছন দিকে ছোট্ট একটা গোল ফাঁপা অংশ ছিল, পয়সার গোপন ঘর যেন। সেখানে আঙুল চালিয়ে ঘুরিয়ে খোলার পর তার ভেতর থেকে বেরিয়ে এলো এক ক্ষুদ্র রিল, পুরনো দিনের ফিল্ম রিল। নবীন বুঝল এইটাই সেই প্রমাণের দলিল, যে দলিলের কথা সেই ভদ্রলোক বলেছিলেন।
রাতে একা ঘরে সমস্ত জানালা বন্ধ করে ছোট্ট একটা প্রজেক্টর চালিয়ে রিলটা বসালো নবীন। রিলের আওয়াজে কাঁপা কাঁপা হয়ে উঠল নিস্তব্ধ ঘর। চিতার ছায়ের মতো সাদা দেওয়ালে ফুটে উঠল একটা বিভৎস দৃশ্য। ছবির ফ্রেমে দেখা গেল রামগোপাল বাবু দাঁড়িয়ে আছেন এক আলো আলো ঘরে। তার হাতে সেই ধারালো চাকু, যার মাথায় তখনও রক্তের মতলবী আলো জল জল করছে। সামনে কাঠের চেয়ারে বাঁধা এক ব্যক্তি। নবীনের চোখ ছলকে উঠল, কারণ সে আর কেউ নয়, সেই রাতের ভদ্রলোক যে তাকে মৃত্যু থেকে ফিরিয়ে এনে বাঁচিয়েছিল। তার মানে এই লোকটাই মালতীর প্রথম পক্ষের স্বামী। রিলের দৃশ্য জ্যান্ত হয়ে উঠল। ধরা পড়ল মানুষটা ছটফট করছে কাটা কুকুরের মতো, আর রামগোপাল বাবু ধীরে ধীরে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ কেটে চলেছেন ঠান্ডা মাথায়। প্রথমে আঙুল, তারপর কবজি, তারপর আর্তনাদে ভেঙে পড়া বুক। সবকিছু এক নিষ্ঠুর নীরবতায় চিত্রায়িত। চেয়ারের বাঁধনগুলো রক্তে ভিজে গেছে। বাতাসে যেন কাঁচা মাংসের গন্ধ ছড়িয়ে পড়ছে। ভদ্রলোকটির চোখ তখনও নবীনের দিকেই চেয়ে, যেন শেষ মুহূর্তেও সে কিছু বলতে চেয়েছিল, কোনো সতর্কবার্তা, কোনো সত্য। নবীনের শরীর ঠান্ডা হতে লাগলো, মুখ শুকিয়ে কাঠ। গলার ভিতর কিছু আটকে গেল। সে নিজেকে ভাবল, যদি সেদিন রাতটায় ওই ভদ্রলোক না থাকতেন তাহলে হয়তো আজ এই চিত্ররূপের নায়ক সেই হতো। সে দাঁড়িয়ে থাকতে পারল না। ঘরের সমস্ত শব্দ যেন মিলিয়ে যেতে লাগলো। চোখের সামনে দুনিয়াটা ঘুরে উঠল। বুকে একদম বন্ধ ভাব, কানে শুধু কুৎসিত হাসির রেশ। মাথার ভেতর যেন কেউ হাতুড়ি মারছে। আর হঠাৎ করেই নিস্তব্ধতা। রিল থেমে গেছে। দেয়ালের ছবি অন্ধকারে ডুবে গেল। নবীন নিঃশব্দে মাটিতে লুটিয়ে পড়ল। নিস্তব্ধ ঘরে একটা দেহ পড়ে আছে। তার চোখ খোলা, কিন্তু জ্ঞানহীন। যেন সেই ভয়াবহ সত্য তাকে পুরোপুরি শুষে নিয়েছে। শুনলেন চাটুজ্জে বাড়ির জামাই। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। এই ধরনের রোমাঞ্চকর গল্পগুলি বারবার শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। যদি আপনি মন দিয়ে গল্পটি শুনে থাকেন তাহলে বলুন তো, ভৃত্য হরিসাধন কাটারিটা নিয়ে বাড়িতে প্রবেশ করার সময় নবীনকে কি অজুহাত দেখিয়েছিল? সঠিক উত্তর, আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন সেটি মেনশন করে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন ঝটপট একবার দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। কমেন্ট করেছিলেন বাংলাদেশের কুষ্টিয়া থেকে শান্ত, কলকাতা থেকে সুদীপ, ময়নার শ্যামগঞ্জ থেকে আকাশ হাইত, বাংলাদেশ থেকে মেহেদি হাসান, আহিরি টোলা থেকে গায়ত্রী, নাদন ঘাটের নপাড়া থেকে সলমান, তামিলনাড়ু থেকে মানিক সিং, পোয়ালি ৩ নম্বর পোল থেকে সাহিল, কল্যাণী থেকে সৌমেন দে, সীমা দে এবং সৌমিক দে, দক্ষিণ ২৪ পরগনার মুলটি রায়পুর থেকে স্নেহা পুরকাইত, পূর্ব বর্ধমান থেকে মুন্না রুইদাস, হুগলি জেলার চুঁচুড়া থেকে অর্পণা মণ্ডল, কাতার থেকে দীপঙ্কর মণ্ডল, খেজুরি থেকে উত্তম গায়েন, ব্যারাকপুর থেকে ব্রততী বোস, হাওড়া সাঁতরাগাছি থেকে মিঠুন, চেন্নাই থেকে স্নেহাশিস মণ্ডল, হাওড়া ডোমজুর থেকে মুন্না মল্লিক, সুন্দরবন থেকে রনি দাস, বারুইপুর জেলের কাছ থেকে শঙ্কর মণ্ডল এবং তার মেয়ে পূজা মণ্ডল। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শোনার জন্য। আপনার মতো গল্পপ্রেমী মানুষদের জন্য আমরা নিয়ে আসি একের পর এক রোমাঞ্চকর কাহিনী, আর একটাও কাহিনী যাতে মিস না হয় তাই অবশ্যই আমাদের আরও দুটি চ্যানেল পিশাচ পর্ব অডিও স্টোরি এবং অলডি সাসপেন্স সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখা হচ্ছে আবার একটি রোমাঞ্চকর কাহিনীর সাথে
আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।